হয়তো ব্যবসার কামে দেশের বাইরে আরো দুই একবার গেছে। এটা তো নতুন না, আমার লগে কিছুক্ষণ কথাও কইল আজ দুপুরে। এমন কিছুই তো কইল না হারামজাদা পোলায়। ওই আর আইবো না দেশে। আগে যাইতো মালয়েশিয়া, এখন তো গেল নয়া দেশ গো ভাবি। ম্যানেজারে নাকি দোকান বুঝাইয়া দিল। ওইখানে কিসের নতুন ব্যবসা শুরু করছে। মায়ের থেকে বিদায় নিয়ে গেল, মাপ চাইয়া গেল। কত কান্দন কাঁদলো ভাবি, মায়েরে জড়াইয়া ধইরা ছোটকালের মতো। কইল টাকা পয়সা পাঠাইব আমার লাইগা, সকলের খোঁজ খবর রাইখবো। কি হইল আমার জুবার, কিছুই কইতে পারুম না আমি নাদান মা। আইজে আমি যদি মইরা যাই, পোলাই তো মায়ের খাটিয়াও ধরতে পারবো না। মরণকালে মায়ের মুখে একটু পানিও দিতে পারবো না। এইসবের লাইগাই তো আমার কলিজায় সিরা যাইতেছে। ও ভাবি গো, আমার পোলার মনে কি দুঃখ গো, কোন দুঃখে পোলা এমন বিবাগী হইল গো। আরে দূর, থাম, আজেরা কথা। আইব না কেন, 100 বার আইব। বাজারে রাজারে দিয়া তারে আনানোর ব্যবস্থা করবো আমি। আমার সাথেও কথা কইল দেওরা, মাফ চাইলো। আমি তো বুঝতেই পারি নাই। বরফ গলায় বলল রানী। সবাই বেশ কিছুক্ষণ আমেনার পাশে রইল, তাকে সান্ত্বনা দিল। মতির মা বলল, আজ তো ভাবি একলা, ঘুমাইতে ডর লাগবো। এতদিন তো লগের রুমে পোলা আসিল, এখন তো এই সাইড পুরাই খালি। ভাবির লগে কোনো বউরা এসা ঘুমাইতো রাইতে, আমার আবার বিছানার বদল হলে ঘুম ধরে না। তুই ঠিক কইতেছস, কিন্তু ঘুমাইবটাকে? আমারও নিজেরই পালঙ্ক ছাড়া নিন্দ আহে না চোখে। আমি পারুম না আম্মা, রাইত হইলে হাতের ব্যথায় পুরাই পালং নিয়া গড়াই। বিনীত গলায় অপারক প্রকাশ করল রানী। আমার তো পোলাপান আছে, ঝামেলা নইলে শিখা ঘুমাইতে পারে। ডলি দোনা মোনা শুরু করলো। তখন আমেনা বলল, রাজের বউ ঘুমাইলেই হইব আমার বগলে, কি কও বউ? শিখা হতবুদ্ধির ন্যায় টেবিলের এক কোণায় হাত রেখে ঠায় দাঁড়িয়েছিল এতক্ষণ। আমেনার কথাগুলো শুনে তার বুকের বা পাশটা খানিকটা চিনচিন করে উঠল নিজের অজান্তে। এক লহমায় ভুলে গেল জুবায়েরের প্রতি আনা তার প্রচণ্ড অভিযোগ ও ক্রোধ। যে চলেই গেল তার উপর রাগ পুষে রাখা মানে নিজেকে কষ্ট দেওয়া। শিখা সম্বিত ফিরে পেল, চকিতে চাইল আমেনার মুখ পানে, নিচু স্বরে ছোট্ট করে বলল, ঠিক আছে চাচি, রাতে সব সময় আমি ঘুমাবো আপনার সঙ্গে। উনি আসলে না হয় ছোট ভাবি ঘুমাবে। সবাই চলে গেল যে যার রুমে। রাতে আমেনাকে ডেকে নিয়ে সবাই একসঙ্গে ভাত খেলো। জয়নুল তালুকদার তখনই শুনতে পেলেন একমাত্র ভাতিজা দেশ ছেড়ে চলে গিয়েছে। তিনি ব্যথাতুর কণ্ঠে বললেন, যত বড় কিছুই হোক, আমার ওর মায়েরে একলা রাইখা চইলা যাওয়ান উচিত হয় নাই। কামটা ভালো করলো না জুবায়ের। রাতে শিখা পড়া শেষ করে আমেনার রুমে চলে গেল। আমেনার নির্দেশে রুমের কপাট বন্ধ করে দিল ভেতর থেকে। শিখা স্মিত হেসে নিজে থেকেই বলল, চাচি, লাইট অফ করে দিব। না জ্বলতে থাকু, তুমি এইদিকে আইসো। শিখা পালঙ্কে সিঁড়িটা বেয়ে বিছানার উপর উঠে গেল, বলল, চাচি, আপনি এত বেশি মন খারাপ করে থাকবেন না। জুবাইয়ের ভাই বেঁচে আছে, সুস্থ আছে, এটাই তো বড় সান্ত্বনা হতে পারে আপনার জন্য। উনি দেশে নেই তো কি হয়েছে, কত মানুষ বিদেশে চাকরি করতে যাচ্ছে, এটা কোনো বিষয়? দেখবেন উনি আসবে, আপনার ভাতিজাকে দিয়ে ওনাকে দেশে আনবো, অভিমান ভাঙাবো, বিয়ে করাবো। আমি ওনার বিয়েতে অনেক ফুর্তি করব। আমেনা নিথর চোখে শিখার মুখের দিকে তাকালো। বালিশের নিচ থেকে দুটো ভাঁজ করা কাগজ বের করলো, সঙ্গে একটা অডিও ক্যাসেট শিখার হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমার দেওর যাওনের আগে আমার হাতে এগুলা দিয়া কইল সকলের অগোচরে যেন তোমার হাতে দিই। আর রাইতে তোমার আমার কাছে শোয়ার কথাও বইলা গেছে জুবাই। চাও তো, কি এমন জরুরি জিনিস যা তোমারই দিতে কইল? শিখা সংকোচপূর্ণ মনে দুটো কাগজের ভাঁজ খুলল, চোখ বুলিয়ে নিল এক ঝলক। নিমিষেই শিখার উজ্জ্বল মুখখানি নিকষ কালো আধারে ছেয়ে গেল। সে নিস্তেজ গলায় বলল, চাচি, দুটোই চিঠি, একটি আপনাকে লেখা, ওইটা আমার কাছে লেখা। একটা তোমার কাছে লিখলো। বলেই আমেনা বাকরুদ্ধ চাহনি নিক্ষেপ করলো শিখার দিকে। আমি লেখাপড়া জানি না মা, আমার চিঠিটা ভালো করে পইরা শোনাও আমারে। শিখা নিজেকে ধাতস্থ করে নিয়ে আমেনার চিঠিখানা পড়ে শোনালো। আপনার মনে পড়ে কয়েক বছর আগে একদিন বলেছিলাম একটা ছোট্ট মেয়েকে খুব ভালো লাগে আমার, তাকে তালুকদার ঘরের বউ করতে চাই।
কিন্তু সমস্যা হলো মেয়েটা খুব দরিদ্র পরিবারের, বাবা নেই, মানুষের সাহায্য নিয়ে জীবনযাপন করে তারা। শুনে আপনি বলেছিলেন, খবরদার বলছি, এসব কথা মুখে আনবি না। তোর যেই আজরাইল বাপ মেরেই ফেলবে সেই মেয়েকে। চিন্তা করে দেখলাম এটা একদম সত্যি। তাকে না পেয়ে আমার যতটা কষ্ট হবে তার চেয়ে কোটি গুণ কষ্ট হবে আমার জন্য তার প্রাণ চলে গেলে। কবর দিয়ে দিলাম আমার একতরফা ভালোবাসা ও চাওয়াকে। তাকেও আর বলা হলো না কোনোদিন। তারপর যন্ত্রণার পাহাড় বুকে নিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। অন্য মেয়েকে বিয়ে করার কথাও ভাবছিলাম, কিন্তু কে জানতো মা, কালবৈশাখী ঝড় ধেয়ে আসবে আমার পুরো জীবনটাকে লণ্ডভণ্ড করে দেওয়ার জন্যে। ভাগ্যের নির্মম পরিহাসে সেই মেয়ে বউ হয়ে এলো তালুকদার পরিবার, কিন্তু আমার নয়, রাজের। মা, এই বয়স তো আপনিও পার করে এসেছেন, এই বয়সের অনুভূতি তো আপনি বুঝবেন। যেই মেয়েটাকে আমি চেয়েও পাইনি আর না চেয়েও পেয়ে গেল রাজ। আবার রাত দিন সেই মেয়েই আমারই চোখের সামনে ঘুরছে ফিরছে হাসছে। এই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না মা। আবার তাকে বলতেও পারছি না, কারণ সে এখন অন্যের ঘরণী, তাকে যেন আর না দেখতে হয়। সেজন্যই এত দূরে পাড়ি জমালাম আমি। মা, আপনি এই বিষয়টা ঘরের কাউকে বলবেন না, লাভ নেই, বরং তার অনেক ক্ষতি হবে। সেটা আমার জীবনের জন্য আরো হুমকি স্বরূপ। আমার খুব কান্না পাচ্ছে মা আপনার জন্যে। আমি দোকানে টেলিফোন করে আপনার খোঁজ খবর নিব, আর যদি বেঁচে থাকি কোনো একদিন আসবো। আমাকে মাফ করে দিবেন মা। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। বাদশা আছে এখন বাড়িতে, এটাই বড় ভরসা আমার। যে বিষয়টা সামনাসামনি বললে আপনি আমাকে আসতে দিতেন না, তাই ব্যবসার কথা বলেছি। দেশ ছেড়ে দেওয়ার অন্যতম কারণ এই একটাই মা, শিখা। শিখার শব্দটি শিখার কানে মতো ঝনঝন করে বেজে উঠল, কাঁসার থালার মতো। সে থরথর করে কাঁপছে এবং কাঁদছে। আমেনাও বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল শিখা নামটা শুনে। ফের ডুকরে কেঁদে উঠলেন, শিখাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, এটা কি করলো আমার পোলায়? সে তোমার লাইগা এত বেদিশা? এমন জানতে পারলে তোমারে এই জুবারের বউ বানাইতাম। দরকার হইলে মায় পোলা জুদা হইয়া যাইতাম তোমারে নিয়া। মা, তোমার পত্রখানা পড়ো শুনি একটু। আমি তোমার মায়ের মতো, শরম পাইও না। রুমে কেউ নাই, খালি তুমি আর আমি। কলিজাটা ফাইটা যাইতাছে। জানি যতই তুমি আর একজনের বউ হও, এখনো জুবাইরের লইগা তোমারও দিল পড়তাছে। আমরা তো মানুষ, মন বলে কিছু একটা তো আছে। শিখা মেরমেরে স্বরে বলল, চাচি, আল্লাহর কসম, আমি কোনোদিনও টের পাইনি এমন কিছু। জুবাইয়ের ভাই কখনো বুঝতেও দেয়নি আমাকে। তবে কয়েক মাস ধরে আমার দিকে কেমন করে যেন তাকাতো উনি। তাতে আমি অনেক ভুল বুঝেছি ওনাকে, অনেক রাগও দেখাতাম। বড় দেহি তোমারে কি লিখলো। শিখা কাপা কাপা হাতে তাকে লেখা চিঠিটা মেলে ধরল চোখের সামনে, মৃদু ভাষায় টেনে টেনে পড়ল। তুমি আমার কাছে শিখানো সেই ছোট্ট বালিকা, আমার প্রাণের কিশোরী। হৃদয় কুঠুরিতে পুঞ্জীভূত বেদনার আয়াতগুলো বারবার তোমাকে পড়ে শোনাতে চেয়েছি, তোমার মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে, কিন্তু পারিনি। এদিকে ভিসাও এসে গেল, টিকিটও কনফার্ম করে ফেললাম। তারপর তাড়াহুড়ো করে কিছুদিন আগে ছাদে গিয়েছি সব বলতে, তাও শুনোনি তুমি। কি নিদারুণ অবহেলায় ঝরা পাতার মতো আমাকে মারিয়ে চলে গেলে তুমি। আর সময় হলো না, নিরুপায় হয়ে কোন মাধ্যমে যেতে হলো আমাকে। কচি ডগার ন্যায় তোমার আঙ্গুলগুলোর ছোঁয়ায় এতটাই বিবশ হয়েছি, আর তোমার বাকি নিবিড় স্পর্শ পেলে কি হবে আমার তা কল্পনা করতেই বেহুশ হয়ে যায় আমি। তুমি পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারলে আমার গায়ে। তুমি কি জানো বালিকা, তুমি আমার বুকে পাষাণ ছুরি চালালেও আমি হাসবো আর বলবো তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই। যাই হোক, অডিও ক্যাসেটটি আমার রুমে গিয়ে ক্যাসেট প্লেয়ারে অন করে শুনে নিও। সবিস্তারে সব রেকর্ড করে বলেছি, শুরু করে এই অবধি। একটাই অনুরোধ, যে তোমার জন্য আমি যোজন যোজন দূরে, সেই তুমি আমার মায়ের দিকে খেয়াল রেখো, নিজের মা মনে করে। অবসর হলেই মায়ের কাছে এসে থেকো, মায়ের সাথে রাতে ঘুমোবে। এতে আমার মাও ভালো থাকবে, আমিও স্বস্তি পাবো। ভালো থেকো আমার এক পৃথিবী ভালোবাসায়। এটি এক নিঃসঙ্গ প্রেমিক। শিখার সারা শরীর টলছে, আর বসে থাকতে পারল না। কাত হয়ে আমেনার পাশে বালিশে পড়ে গেল। আমেনা শিখার মাথায় হাত বুলাতে বুলাতে অনেক কথা বলল। যদি শিখা জুবাইরের বউ হতো, তাহলে সুফিয়ার মতো দজ্জাল শাশুড়ি, আদুরির মতো দেমাগি ননদ, আর রানী সুমনা ডলির মতো আত্ম অহমিকায় ডুবে থাকা মানুষজনের কাছে তুচ্ছ তাচ্ছিল্যতার শিকার হতো না। আমেনার কথা শিখার মাঝে মিশ্র অনুভূতি দেখা দিল। এক গভীর মনস্তাত্ত্বিক টানাপোড়ানের সৃষ্টি হলো তার মাঝে। এ কি শুনল সে?
সে হজম করতে পারছে না জুবাইরের বিষয়টা, যেন ঠেলে ঠুলে ভিতর হতে উগরে আসতে চায় সব। শিখার সমস্ত শরীর অসাড় হয়ে এলো, সে নির্জীবের মতো বিছানার উপর পড়ে রইল। আমেনা বলল, ক্যাসেটের কথা কখন শুনবা? চাচি, আমার এত খারাপ লাগছে বলার মতো নয়। মরে যাব মনে হচ্ছে। কাল বা পরে শুনবো। প্রদীপের মতো নিভু নিভু গলায় উত্তর দিল শিখা। তার দু চোখ বুজে এলো নানান দুর্ভাবনায়। আমিনাও শিখাকে নিয়ে শোয়ে শোয়ে জল্পনা কল্পনা করতে করতে নিদ্রা দেবীর কোলে ঢলে পড়ল। পরের দিন প্রভাতকালে কিংবা সকালেও শিখার ঘুম ভাঙল না। অবসাদজনিত শরীরখানা টেনে টুনে বেশ বেলা করে ঘুম থেকে উঠল। শিখার মনের অবস্থা অতি নাজুক, আমেনা তা বুঝতে পারল। তাই সে শিখাকে বের হতে দিল না তার রুমে হতে, তার পালঙ্কে শুয়ে থাকতে আদেশ করল। শিখাও অনুগত হয়ে তাই করল। সুফিয়া শিখার কথা জিজ্ঞাসা করলে আমেনা বলল, ভাবি, বইয়ের শরীর একটু খারাপ, আর মেলারাই জায়গা আমরা হরিবউ জুবাইরে বিয়া শাদি নিয়া নানান গপ্প সপ্প করলাম। থাও না, সইয়া থাও, হেতন কলেজ নাই, এইদিকে ফুল বাচ্চা তো আছেই। রাজ অফিসে বসে আছে, মনে মনে বেশ উৎফুল্ল গ্রামে যাওয়ার জন্য। শিখার আলিঙ্গন এবার অনেক বেশি পাবে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে বুকের মাঝে। আগে বাড়িতে গেলে সকালে শিখার প্রাইভেট, দিনে কলেজ, সন্ধ্যায় ও রাতে পড়া, এসবের জন্য মন ভরে শিখার সান্নিধ্য পেত না। এবার কোনো ফাঁকি ঝুঁকি চলবে না, এসব ভেবে এক অপার্থিব গোপন সুখে মেতে উঠল রাজের সমস্ত অনুভূতি। তখন অফিসের একজন স্টাফ রাজের হাতে একটা চিঠির খাম দিয়ে গেল। খামের উপরে উজানপুর গ্রামের ঠিকানা, তার মানে শিখার প্রণয়পত্র এটা। কিন্তু প্রেরকের নাম নেই। তাড়াহুড়োয় মেয়েটা নিজের নাম লিখতেই ভুলে গেল, নাকি ইচ্ছে করে তাকে বিভ্রান্তিতে ফেলার জন্য এমন করলো। রাজ উচ্ছ্বসিত হলো, হৃদয় তরঙ্গায়িত হতে লাগলো অনবরত। অপার কৌতূহল নিয়ে চিঠিটা খুলল। বিষম খেলো রাজ। কি শিখার চিঠি নয় এটা, এই হাতের লেখা তার অতি পরিচিত, অতি চেনা জুবাইরের হ্যান্ডরাইটিং এটা। রাজ তার ভাবান্তর চিত্ত নিয়ে চিঠিটা পড়তে শুরু করলো। কেমন আছিস জানতে চাইবো না, হ্যাঁ, কারণ আমি জানি তুই আমার চেয়ে ভালো আছিস। ভালো থাক, এটাই আমার অনন্ত প্রার্থনা তোর জন্য। তুই যখন এই চিঠি পড়ছিস তখন আমি তোর থেকে 1000 মাইল দূরে। আসলে দোস্ত, ব্যক্তিগত কারণে আমি ভালো নেই, তুই তো জানিস সেটা। সেই মেয়েটাকে মাঝে মাঝে মার্কেটে দেখি হাজবেন্ডের হাত ধরে শপিং করছে, ঘুরছে, তখন ভিতরটা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। অবশ্য তুই এটা অনুধাবন করার কথা নয়, কারণ তুই আমার স্থানে নেই। তুই পারিবারিক নিয়মে বিয়ে করেছিস, পিতার পছন্দে, তারপর বউকে ভালোবাসতে শুরু করলি। যাক, সবই লাখ। তাকে ভুলে থাকার জন্যই বাইরে চলে আসলাম। তোকে আগে জানালে কিছুতেই আসতে দিতি না, এটা নিশ্চিত, তাই লুকিয়ে চলে আসলাম। ভুল বুঝিস না আমাকে। বাড়িতে এখন বাচ্চা আছে, ইনশাল্লাহ শিখার বা অন্যদিকে কারো কোনো সমস্যা হবে না আশা করি। আর শিখার মাঝেও দিনে দিনে ম্যাচুরিটি বাড়ছে, এটা খুবই ভালো। ও হ্যাঁ, দোকান আগের মতোই চলবে ম্যানেজারের দায়িত্বে। তোর কাছে বিশেষ অনুরোধ, আমার মাকে দেখে রাখিস, খোঁজ খবর নিস। আর কি লিখবো, তোদের সবাইকে খুব মনে পড়ছে। ভালো থাকিস। ইতি, জুবাইর। রাজের আশ্চর্যের সীমা রইল না, গলায় বিস্ময়ের ঝাঁপি ঢেলে নিজে নিজে বলল, ও মাই গড, এ তো দেখি পুরোই দেবদাস হয়ে গেল। কোনো এক হুড়পড়িকে মন দিয়ে মজনু হয়ে গেছে, আল্লাহ জানে। তুই সত্যি একদিন মরবি শালা, দেখিস। পাগলামির একটা লিমিট থাকা চাই। নিজের মা বাড়ি ঘর দিয়ে ছেড়ে নিজেকে নির্বাসনে পাঠালি, বলদ কোথাকার। এজন্য এই শীতে তুই সবাইকে এক করেছিস, বুঝলাম, তাই না? কথাগুলো আউড়ে নিয়ে বাঁকা হাসলো রাজ। চিঠিটা ডেস্কে রেখে নিজের কাজে মনোনিবেশ করলো। রাতে সবাই ঘুমিয়ে গিয়েছে, আমেনাও বসে বসে পান চিবোচ্ছে। শিখা জুবাইরের রুমে গেল, ভেতর থেকে দরজা বন্ধ করে দিল, চেয়ার টেনে বসলো। টেবিলের এক পাশে থাকা ক্যাসেট প্লেয়ারে জুবাইরের রেকর্ড করা অডিও ক্যাসেটটি ঢুকিয়ে নিল। ভলিউম স্লো করে সুইচ অন করলো। টেবিলের উপর মাথা পেতে শুয়ে কান পেতে রইল নিবিড় চিত্তে। তার আর ক্যাসেটের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। আখি জোড়া বন্ধ করলো শিখা। শুনতে লাগলো জুবাইরের অব্যক্ত প্রণয়গাথা, নিদারুণ ইতিহাস। সাল 1988, মধুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চলছে। উজানপুর গ্রামে আমাদের একটা ক্লাব ছিল, যুব সংঘ নামে। সেই সুবাদে ক্লাবের পরিচালক হিসেবে স্কুল কমিটির পক্ষ হতে আমন্ত্রণ পাই, এবং টিচার ও যুবকদের সাইকেল প্রতিযোগিতা, স্কুলের দিঘিতে সাঁতার প্রতিযোগিতা, এসবের আয়োজন করি আমরা ক্লাবের যুবক বন্ধুরা। যাই হোক, একটা খেলা ছিল, যেমন ইচ্ছে তেমন সাজো নামে। তুমি সেজেছিলে নতুন বউ, টুকটুকে লাল শাড়ি পরেছিলে, বা হয়তো অন্য কেউ পরিয়ে দিয়েছিল। তোমার স্নিগ্ধ লাস্যময় কচি মুখখানা দেখেই আমার ভিতরে আকস্মিক এক অদ্ভুত ভালো লাগা কাজ করেছে। হয়তো প্রেম এভাবেই আসে জীবনে, বুনো ফুলের সুবাস নিয়ে। মনে হলো স্বর্গ থেকে কোনো অপ্সরা মর্তে নেমে এসেছে ভুল করে। সেই প্রতিযোগিতায় হেরে যাও তুমি। মাঠের একপাশে দাঁড়িয়ে ফেলিয়ে কাঁদছিলে,
তখন অন্য একটা মেয়েকে ডেকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটা কাঁদছে কেন, কি হয়েছে তার? মেয়েটি জানালো, ও জিতে নাই, তাই কাঁদছে। কিসে পড়ে ও? আমার সাথেই, অষ্টম শ্রেণীতে। তখন তোমার জন্য আমার ভিতরে এক ধরনের মায়া অনুভব করি। মনে হলো কোনো অচিন রাজ্যের দুঃখী রাজকন্যা তার খেলার সাথী রাজকুমারকে হারিয়ে কাঁদছে। তোমার স্কুলের অফিসে মাঝে মাঝে যাওয়া পড়তো, গেলে অষ্টম শ্রেণীর ক্লাসের জানালায় উকি মেরে দেখতাম তোমাকে। বলতে পারো আমার যৌবনের প্রথম প্রভাতে তুমি ছিলে সুগন্ধি বিলানো ঝরা বকুলের মতো। এভাবে তোমাকে স্কুলে গিয়ে মাঝে মাঝে দেখি, তুমি আমাকে কখনো দেখোনি, ইচ্ছে করেই ধরা দেইনি। আমার হিসেবটা ছিল, তুমি তো ছোট, একটু বড় হও, বা আরো 2টো বছর যাক, তারপর বলবো তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসি। এভাবে তোমাকে স্কুলে আসা যাওয়ার সময় দূরে থেকে আড়ালে থেকে দেখতাম। ফ্রক পরা তুমি 2 বেনি দুলিয়ে ছন্দে ছন্দে হাঁটতে, বান্ধবীদের সাথে কথা বলতে বলতে রিনি রিনিয়ে হেসে উঠতে তুমি। তোমার হাসি তো নয়, যেন শত মুখটা ঝরে পড়তো। তখন বুকের অতলে কি যে সুখ সুখ লাগতো, তা ভাষায় প্রকাশ করার মতো। এভাবে কয়েক মাস কেটে গেল। তোমার সম্পর্কে খোঁজ খবর নিলাম, জানলাম তোমার নিয়তির গল্প। হতাশ হই। বাড়িতে এসে মাকে বলি, শুনে মা কি বলল তা তো মায়ের চিঠিতেই জেনেছ। বিশ্বাস করো শিখা, ওই খোদার নামে শপথ করে বলছি, তারপর তোমার কথা ভেবেই আর তোমাকে বলা হয়নি। কারণ তোমাকে বললে হয়তো তুমিও আমার প্রেমে পড়ে যেতে, কিন্তু পরিণতি হতো 0। উঁচু নিচুর বৈষম্য আমার বাবা করতোই। আর তখন তোমার মাও তুমি ধরে নিতে ধনীর ছেলে গরিবের মেয়ের সঙ্গে প্রতারণা করেছে, মন নিয়ে চিনিমিনি খেলেছে, তাই আর বলিনি। কিন্তু তোমার প্রতি আমার অনুরোধ, আবেগ, আকুতি সব একইভাবে আছে। অন্য কোথাও আমার জন্য পাত্রী দেখলে মানা করে দিতাম। মৌন আকাশে কেবল তোমার সেই মায়াবী মুখখানি ভেসে উঠল, রংধনুর মতো। তারপর যখন বিয়ে করব বলে সিদ্ধান্ত নিলাম, তখনই ঘটে গেল ভয়াবহ ঘটনা। রাজের বিয়ের বরযাত্রী হয়ে যাই তোমাদের বাড়ি। রাজের বউ হিসেবে তোমার পরিচয় জানতে পারি। তার আগে তোমার সম্পর্কে যতটুকু জেনেছি সেটা তোমার স্কুল থেকে, কিন্তু তুমি মীর বাড়ির মেয়ে এটা জানতাম না। তোমাদের বাড়িতে থাকতে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। বিশ্বাস করো শিখা, এত ভয়ানক কষ্ট লেগেছে, এটা অবর্ণনীয়, অকল্পনীয়। মনে হলো রাজ বা তুমি নিজে আমার বুকের পাঁজরগুলো হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছ। দুঃখ আমার একটাই লেগেছে, যেই পরিবারের কথা ভেবে চুপ হয়ে গেলাম, সেই একই পরিবারে তুমি বউ হয়ে গেলে। সেদিন সারা রাত বাড়িতে ছিলাম না, নেশায় বুঁদ হয়েছিলাম বাইরে। সবার সঙ্গে ভান করা হাসি দিয়ে চলছি, কিন্তু আমার হৃদয় ভূমিতে থরে থরে নীল বিষাদ স্তূপাকারে জমা হয়ে গেল। নিজের অজান্তেই আমার মত পাল্টে যায়। আমার প্রেমিক সত্তা জানিয়ে দেয়, তুই অন্য মেয়েকে বিয়ে করে সুখী হবি না, সেই মেয়ের জীবন নষ্ট হবে। তুই সেই মেয়ের বুকে মাথা রেখে কল্পনা করবে শিখাকে। তুমি যদি আমার ঘরের বউ না হতে, তাহলে আমার এত নরক যন্ত্রণা বইতে হতো না। যেদিন তোমাদের বাসর হয় সেদিন ইচ্ছে করেই বের হয়ে গিয়েছি। সারা রাত মদ গিলেছি তোমার বিরহে। সকালে বাইক অ্যাক্সিডেন্ট করি। যেদিন তোমাকে নিয়ে কাকাকে দেখতে গেলাম রাতে, সেদিনও একই সমস্যা হয়েছে তোমার সান্নিধ্য পেতেই। তাই ডেমে সিগারেটের ধোঁয়ায় গোপন ব্যথাগুলোকে উড়িয়ে দিয়েছি তৎক্ষণাৎ। চোখের সামনে তুমি, সেজন্যই তোমার এই সীমাহীন দুর্ভোগ আর তোমাকে দেওয়া সব চিরকুটের মালিক আমি। রাজ হাতে লেখা ধরতে পারেনি, কারণ আমি কয়েক রকমের হাতে লেখা রপ্ত করে নিয়েছি তার আগে। শোনো, রাজ এসবের কিছুই জানে না। তোমার নিজের ভালোর জন্যই তা সারা জীবন গোপন রাখবে। আমার এই বিষাদের গল্প মাত্র 2 জন ব্যক্তি জানে, তুমি আর মা। সন্তানের দুঃখ বেদনার কথা মায়ের জানার অধিকার আছে, আর যার জন্য আমার এই ছন্ন ছাড়া জীবন, তারও জানার অধিকার আছে। নয়তো একদিন আমি বা তুমি মরে যাব। কিন্তু তুমি জানতেই পারলে না, এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যে তোমাকে রাজের চেয়েও অনেক বেশি ভালোবাসে। তুমি তার হয়ে আছো রাজের হয়ে যাওয়ার পূর্ব থেকেই। সে নিজের জীবনের রিস্ক নিয়ে 2 জন মানুষকে মেরে ফেলল, শুধু তোমার জন্যই। ধরা পড়লে তার ফাঁসি কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারত। আরে শিখা, তোমাকে তো আমি ভালোবাসি কতটা বছর ধরেই। আর রাজ, সে তো ভালোবাসে তুমি তার স্ত্রী হওয়ার পরে, সে স্বামী, তাই ভালোবাসতে বাধ্য। এটা চিরাচরিত নিয়ম। আর আমি, তুমি তো আমার কেউ ছিলে না, আজও কেউ নয়, কোনোদিনও আমার কেউ হবে না। সেটা আমি চাইও না, তবুও ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবেসে যাব অনন্তকাল। তাহলে বলো, কে মহান, আমি না তোমার রাজ? রাজ আমার প্রাণের দোস্ত, তুমি আমার প্রাণের কিশোরী। ফুলে ফুলে সিক্ত হোক তোমার যুগল জীবন। চিঠি দুটো ছিঁড়ে ফেলে দিও, অডিও ক্যাসেটের ফিতা টেনে বের করে পুড়ে ফেলো, নয়তো কোনোভাবে রাজ টের পেলে তোমার ভালো থাকা হবে না। আর হয়তো
যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তার সুস্থ থাকা সুখে থাকাটা আমার একান্ত কাম্য। ভালোবাসা যদি অপরাধ হয়, ক্ষমা করো আমায়। বেঁচে থাকলে আমাদের দেখা হবে। বিদায় আমার কিশোরী। মানবিক বোধের জায়গা থেকে শিখার চোখজোড়া অশ্রুসিক্ত হয়ে গেল ক্ষণিকের জন্য হলেও। জুবাইরের খালি বিছানার দিকে অপলক চোখে চেয়ে রইল মিনিট খানেক। অচল পায়ে বেরিয়ে গেল জুবাইরের রুম হতে। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ঝাপটা মারল। ঘুমন্ত আমেনার পিঠ ঘেঁষে শুয়ে পড়ল। চিঠি দুটো ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। ক্যাসেট রেখে দিল, দিনে নষ্ট করবে। শত চেষ্টায়ও আখি জোড়ায় ঘুম নামাতে পারল না সে। জুবাইরের কথা কল্পনা করতে সে স্তব্ধ হয়ে যাচ্ছে। এমন নিঃস্বার্থ প্রেমিক সে আর কাউকেই দেখেনি, কাউকে না। ভালোবাসা মানুষকে কতটা মহান করে তোলে তার যেন জ্বলন্ত উদাহরণ জুবায়ের। শিখা নিজেকে সামলে নিল। বয়সের দোষে আবেগকে প্রশ্রয় দিলে চলবে না। সে রাজের বউ, তার সমস্ত অনুভূতি, আকাঙ্ক্ষা, আকুতি একমাত্র রাজের জন্যে, দ্বিতীয় কারোর জন্যেই না। সে অন্য কারোর জন্যে প্রথম হতে পারে, বিশেষ হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু তার এই সব কিছু শুধু একজন পুরুষ, তার স্বামী নওশাদ তালুকদার রাজ। শিখা বাদশার সঙ্গে দেখা করলো, নিরিবিলি বলল, বাদশা ভাই উনি বাড়ি আসবে, আমাকে ঢাকা নিয়ে যাবে। আজগর দাদার হত্যাকারীদের কিভাবে সাজা দেয়া যায় ভাবছেন? ভাবি, এই দুইটা পালানোর হুট কইরা শাস্তি দন চাইব না, প্ল্যান কইরা করতে হইব, টাইম লাগবো। আপনি চলে যান শহরে, সমস্যা নাই। আপনি কি আর বাড়ি আইবেন না, থাকবেন না? শাস্তি দেওয়ান যাইব। আর যদি সম্ভব হয় আমিও শাস্তি দিমু আপনারের বদলে। তাহলেও চলবে। আপনার শাস্তি তো আবার ডাইরেক্ট অ্যাকশন, একবারে ওপরে পাঠিয়ে দেয়া। অতি সাবধানী হয়ে করতে হবে। আমি হলে অন্যভাবে দিতাম শাস্তি। খুনাখুনিতে আমি নাই। ঠোঁট ভিড়িয়ে চাপা হাসি হেসে বলল শিখা। বাদশা গাড়ির ব্রেক ফেলের মতো নড়ে উঠল। ভাবি বলে মৃদু আর্তনাদের মতো শব্দ করে উঠল। শিখা কিছু বলল না, চলে গেল নিজের রুমে। বাদশা নির্বাক চোখে চেয়ে রইল শিখার যাওয়ার দিকে। শিখা এক বিকেলের দিকে তালুকদারের সাথে দেখা করলো। নমনীয় গলায় বলল, বাবা, আপনার ছেলে আসলে তো আমি চলে যাব। মনসুর কাকাদের জমিটা যদি ফিরিয়ে দিতেন। অবশ্যই দিমু। তুমি চাই, আচ্ছা তুমি চইলা যাইও, সমস্যা নাই। তোমার কিছু করণ লাগবে না আর। আমি মনসুরে খবর দিয়া আনাইতাছি। কিন্তু খায়রুল যে তাদের ঠকাইছে, সব টাকা দেয় নাই, এইসব জানতে পারলে ভালো হতো। আপনি অসুস্থ হয়ে যাবেন এখন সেসব শুনলে। কিছুই হইব না, কও। তাহলে আসেন, সবাইকে বোঝাবেন এমনিতেই আমাকে নিয়ে হাঁটতে বের হয়েছেন। তালুকদারকে নিয়ে শিখা সেই বাগানে চলে যায়। কবরটি দেখিয়ে বলে, এই কবর কার এখানে জানেন? তালুকদার আতঙ্কিত চোখে কবরটার দিকে চেয়ে বলে, না তো, এই ঝোপঝাড়ের মাঝে এই কবর কার? কবে থেকে? কে দিল? শিখা সব বলল। ঘৃণায় লজ্জায় তালুকদারের মাথা কাটা পড়ল পুত্রবধূর সামনে। আধা ভাঙা স্বরে বলল, চাচার মতো হারামি হইছে, তাদের দুইটারেও জিন্দা মাইরা ফালাইতে মন চাইতাছে। কত ভালো লোক ছিল আজগর। বাবা, দয়া করে আপনি শান্ত হন। আপনি শারীরিকভাবে এখন খুব নাজুক অবস্থায় আছেন। সবল দুই ছেলের সঙ্গে পেরে উঠবেন না, তাই ওনাদের বুঝতেও দেবেন না আপনি যে এটা জেনেছেন। জমির বিষয়টা তো জেনেই যাবেন। সেটা বলবেন যে তারা আপনার কাছে এসে সব বলেছে, আপনি তাদের জমি ফিরিয়ে দিয়েছেন, ব্যাস। তবে মনসুর কাকারেও বলবেন না কবরের বিষয়। তারা জানে তার বাবা নিখোঁজ। কিন্তু তারা কেন মারলো তারে? এইটা তো বুঝলাম না। বাবা, এটা কেউই জানে না। এটার উত্তর একমাত্র তারা দুই ভাই দিতে পারবে। তালুকদার আর দেরি করলো না, মনসুরকে ডেকে পাঠালো। স্ট্যাম্প রেডি করতে বলল। দুবাইতে জুবায়ের ট্যুরিস্ট ভিসায় গিয়েছে, হাত খরচের জন্যে যে তার একটা ডিপিএস তুলে নিয়েছে। হ্যারিস নামের তার এক বন্ধুর বাসায় উঠেছে সে। একদিন রাতে জুবায়েরকে নিয়ে হ্যারিস একটি বার অ্যান্ড নাইট ক্লাবে গেল। উদ্দেশ্য জুবায়েরের বিষণ্ণ মনকে একটু প্রফুল্ল করা, সব ভুলিয়ে দেওয়া কিছু সময়ের জন্য হলেও, যেখানে নারী পুরুষ অবাধে মদ গেলা যায়, ফুর্তি করা যায়। জুবায়ের মদের গ্লাসে কয়েক চুমুক দিতে তার সামনে একটা যুবতী মেয়ে চলে এলো। মেয়েটির হাতেও মদের গ্লাস। মিনিস্কার্ট পরা মেয়েটিকে দেখতে বাঙালি মনে হলো। মেয়েটি জুবায়েরের কাঁধের উপর হাত রাখলো, বলল, হেই লাভার বয়, কাম অন, কিস মি প্লিজ। বলেই মেয়েটি জুবায়েরের গালে চুমু খেয়ে বসলো। জুবায়ের গ্লাস থেকে ঠোঁট সরিয়ে নিল, মেয়েটির দিকে ক্রূর চোখে চাইলো। চর বসাতে যাবে অমনি হারিস জুবায়েরের হাত ধরে থামিয়ে দিল, বলল, তুই এখানে নতুন, জামালায় যাস না। এইবারে এসব খুবই স্যাম্পল। একটু অপেক্ষা কর, দেখবি এই মেয়েটাই কটা পুরুষের উপরে উঠে দুলছে, মাস্তি করছে। জুবায়ের বিস্মিত হলো শুনে, বলল, চল, এসব দেখার রুচি নেই আমার, ভালো লাগছে না।
তারপর তারা দুজন টলতে টলতে ক্লাব থেকে বেরিয়ে যায়। রাজ বাড়িতে এলো রাতে। আদুরি ঘরের গেট খুলে দিল। রাজ দোতলায় চলে গেল ফলমূলের ব্যাগগুলো আদুরির হাতে দিয়ে। আদুরি মাকে ও শিখাকে জানালো রাজের আগমনী সংবাদ। শিখা আনন্দ চিত্তে দোতলায় গেল। দরজায় দাঁড়িয়ে রাজকে সালাম দিল। রাজ সালাম নিল। ব্রিফকেস খুলতে খুলতে টুকটাক কিছু জিনিস বের করলো, সেই সঙ্গে খামবন্দি একটা চিঠি বের করলো। ঠান্ডা সুরে শিখাকে বলল, জুবাইরের চিঠি পড়ো। বলে সে ওয়াশরুমে ঢুকে গেল। শিখা জমে গেল গোপনে। গোলাপি আভার অধৈর্যগোল ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। চোরের মন পুলিশ পুলিশ, তাই মনে মনে বলল, জুবাইর ভাই আমাকে সাবধান করে নিজেই জানিয়ে দিল সব। হায় আল্লাহ, আমার মৃত্যু দাও এখন। এদিকে রাজও মনে মনে বলল, শিখা, তোমাকে আমার জীবনে একটা গল্প শোনাবো, তবে এখন নয়, আরো পরে। তোমার জন্য গল্পটা নতুন, শত অপ্রিয় হলে চিরন্তর সুন্দর। শিখা আল্লাহর নাম জপতে জপতে খাম থেকে চিঠিটা বের করে নিল। উদ্বিগ্ন চোখে ভালো করে পড়ে নিল চটজলদি। জোরে শ্বাস ছাড়লো বুকে হাত দিয়ে। রাজ বের হলো। শিখার হাতে জুবাইরের চিঠিটা ধরা। জিজ্ঞাসা করলো, পড়েছো? হুম। তোমাকে চিন্তিত মনে হচ্ছে। রাজের কথা শুনে শিখার রুহ কেঁপে উঠল। তবুও থিতু গলায় কৌশলী জবাব দিল চতুরতার সঙ্গে, আপনি পচা সাবান। ভয় পাইয়ে দিলেন। যেভাবে বললেন পড়তে, আমি ধরে নিলাম ওনার কি না কি খারাপ খবর। শিখা ভয় কাটানোর জন্য মাথা ঝুঁকিয়ে বুকে থুতু ছিটে দিতে লাগলো। সেইখানে রাজ নিজের মাথাকে শিখার বুকে চেপে ধরলো। শিখা রাজের মাথা সরিয়ে দিয়ে বলল, কি করছেন? কই কি করেছি? তোমার হার্টবিট শোনার চেষ্টা করলাম। আসলে ভয় পেলে কিনা দেখতে হবে না? হেসে বলল রাজ। আপনাকেও একটু আগে চিন্তিত মনে হলো। রাজ শিখার দুগালে নরম চুমু খেয়ে বলল, চিন্তিত নয়, সবসময় বাড়ি আসলে জুবাইর গেট খুলে দেয়, কিন্তু এই প্রথম ও নেই, তাই ঘরে পা রাখতেই মনটা কেমন করে উঠলো। ওর সিঁড়িটা তোমাকে পড়তে বললাম তার অবস্থা জানার জন্যই। আমার লাইফে এমন উদ্মাদ আজব প্রেমিক আর একটাও দেখিনি। ওনাকে কোনোভাবে দেশে আনানো যায় না? তারপরে আমরা সবাই মিলে বিয়ে করব, সম্ভব? জুবাইর মানুষ হিসেবে একের, কিন্তু এই ক্ষেত্রে বেপরোয়া। সহজে সে দেশে মাটিতে পা রাখবে না। আর বিয়ে আমার মনে হয় না। হয়তো বড় কোনো কারণ তার সামনে এলে করতে পারে। শুয়ে পড়ো, ঘুম আসতেছে। হাই দিতে দিতে আলস্য ভঙ্গিতে বলল রাজ। শিখা পালঙ্কের উপর উঠে দাঁড়ালো। চারকুটিতে মশারি চারকোনা আটকিয়ে নিল। তোমার কাছে মশা লাগছে বধূ? লাগলেও কিচ্ছু করার নেই, রাত ভর আনন্দ করব। তাদের 2 টাকা আমরা সহ্য করবো না? মশারি আমার কাছে বাধা সৃষ্টিকারী। শিখা সরু চোখে রাজের দিকে তাকালো। চোখের পাতা ঝাপটিয়ে বলল, ফাজিল আপনি। মশারির ভেতরে আরো নিরাপত্তা বেশি। মশার কামড়, মানুষের কামড়, এত রকম কামড় খেতে পারবো না আমি, দুঃখিত। শিখা চারপাশে মশারি গুজে দিয়ে শুয়ে পড়ল। রাজ ঠোঁট ভিড়িয়ে হাসতে লাগলো অন্যদিকে তাকিয়ে। কুমার শানুর গাওয়া একটা হিন্দি ক্যাসেট প্লে করে দিল রাজ লো ভলিউমে। নাম আশিকি। 1990 সালের তুমুল জনপ্রিয় রোমান্টিক সিনেমায় আশিকি একে একে বেজে চলেছে। আপনি কি সবসময় সাদা চেকের লুঙ্গিই পরতে পছন্দ করেন? হ্যাঁ, কেন? তোমার পছন্দ নয়? না, তা কেন হবে? আপনাকে লুঙ্গিতে দারুণ মানায়। ও আচ্ছা, হিন্দি গান পছন্দ করো? বাংলা, হিন্দি, ইংলিশ, ভারতীয়, বাংলা সব সব ঘরানার গানই আমার অসম্ভব ভালো লাগে। ক্যাসেটটা কি সারা রাত ধরে বাজতে থাকবে? ও না সজনী, ক্যাসেট প্লেটা এটা অটো সিস্টেমের। এক পেটে ছবিটা শেষ হয়ে গেলে অপর পেটটা চলবে, পরে ক্যাসেট নিজেই অফ হয়ে যাবে। ও, আপনি আমাকে নিতে এসেছেন না? কি মনে হয় তোমার? মনে তো হয় এটাই। তাহলে এটাই। ভার্সিটির জন্য পড়াশোনা করতে হবে, বই কার্ড কিনতে হবে। আমি মধুপুর থেকে ঢাকায় যাব, এই বাড়ি থেকে নয়। আম্মা বলছে যাওয়ার সময় এটা ওটা বানিয়ে দেবে আমাদের জন্য। ঘুম জড়ানো স্বরে বলল শিখা, যো হুকুম মহারানী, তাই হবে যা আপনি চান। দেখা যাবে সেটা কাছে গেলেই। ওরে কত কথা বলে আমার মন বধুয়া। বলেই রাজ শিখাকে পা দিয়ে পেঁচিয়ে নিল নিজের বাহুডোরে। ডুবুরির ন্যায় সুখের অতলান্তে হারিয়ে গেল। জুবাইরের মন মেজাজ অতিশয় খারাপ। কিছুতেই মন বসাতে পারছে না। নিবিড় কোনো বনরাজিতে চলে যেতে ইচ্ছে করছে তার। কেন তার জীবনটা বিধাতা এমন করে দিল? এ কোন নিষ্ঠুর খেলা খেললো ভাগ্য তার সঙ্গে? কেন শিখার বিয়ে অন্য ছেলের সাথে হলো না? তাহলে তার জীবনে এত বড় ছন্দ পতন হতো না। কোন পাপের শাস্তি হিসেবে স্রষ্টা শিখাকে তার চোখের সামনে এনে দিল। উফ! হ্যারিস তাকে নিয়ে ঘুরতে বের হলো এক সকালে। জুবাইর আগেই মানা করে দিয়েছে সে কোনো রেস্তোরাঁয় বা বারে যাবে না, তাই হারিস তাকে নিয়ে গেল। যেতে যেতে গাড়ির কাচের ভিতর দিয়ে সব দেখাচ্ছে হারিস তাকে। বুঝলি, দুবাই হলো সংযুক্ত আরব আমিরাতের 7টি প্রদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রধান শহর। দুবাই শহরের মধ্যে টিপ নদী, প্রাকৃতিক লবণাক্ত জোয়ারের খাল,
জলধারা বা জলপথ হিসাবে গণনা করা হয়েছে ইতিহাসে। বহু আগে নাকি এটি বন্যপ্রাণীর অভয় অরণ্য পর্যন্ত বিস্তৃত ছিল। মূলত এটা আগে খাল ছিল, এমনকি অসংখ্য জেলেরা নৌকায় চড়ে এই খালে মাছ ধরত জীবিকা নির্বাহের জন্য। ভারতের পণ্যবাহী জাহাজ বিঘ্ন হতো বলে পরে এটাকে খনন করে গভীর ও প্রশস্ত করা হয়। এমন খাল থেকে নদী নাম ধারণ করে। আমি এর আগেও আরো 2 বার এসেছি এই কিক নদীতে ঘুরতে। নদীর কাছাকাছি পৌঁছে তারা গাড়ি থেকে নামলো। জুবাইর মনোমুগ্ধকর চোখে নদীটি দেখতে লাগলো। মুগ্ধকর চাহনিতে প্রকৃতির ছোঁয়া নেই, কিন্তু কলকল ধরিতে অবিরাম বয়ে চলা নদীর স্বচ্ছ জলের গভীরতা, উদার আকাশের বিশালতা তাকে ভুলিয়ে দিল। কিছুক্ষণের জন্যে হলেও নদীর অপরূপ সৌন্দর্যের কাছে স্থিমিত হলো তার হৃদয় ছেঁড়া সীমাহীন যন্ত্রণা। হারিস বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।